Assalamu alaikum everyone, কেমন আছো তোমরা সবাই? I hope you are all by the grace of Almighty Allah, and today is the most important match of the season, and this is UCL final. It's Real Madrid take on Borussia Dortmund. It's champion versus challengers. So কেউ যদি জিজ্ঞাসা করে যে আজকের এই টাইতে কে বেশি ফেভারিট, তো আনডাউটেডলি সবাই বলবে রিয়াল মাদ্রিদ। অ্যান্ড এই কথাটা একদম সত্য কথা। ব্রুসিয়া ডর্টমুন্ড এই গেমে যাচ্ছে একটা আন্ডারডগ টিম হয়ে, অ্যান্ড তাদের সে অ্যাবিলিটি আছে, তারা রিয়াল মাদ্রিদকে হারাই দিতে পারে। ফার্স্ট অফ অল আমি ব্রুসিয়া ডর্টমুন্ডকে দিয়ে শুরু করি। এই টিমটা আমরা জানি হচ্ছে জার্মানির এমন একটা টিম যারা অলওয়েজ একটা হাইপে থাকে অথবা একটা ভালো পারফরমেন্সের ভিতর দিয়ে যায়। মানুষ তাদের নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন করে, মানে মানুষ থিঙ্ক করে যে না হয়তো এই টিমটা এই ম্যাচে ভালো খেলবে। অ্যাট দ্যাট টাইম তারা ডিজাস্টারাস পারফরমেন্স দেয়। তো সেইখান থেকে ব্রুসিয়া ডর্টমুন্ডের এই সিজনটা গেছে একদমই মানে কোনো এক্সপেকটেশন ছিল না, কজ লাস্ট সিজনটা এতটা ভালো খেলছিল ওরা, তাও ওরা বুন্দেসলিগা জিততে পারে নাই। তো সেই দিক থেকে ব্রুসিয়া ডর্টমুন্ডের কোনো ফ্যান্সরা অতটা লাইমলাইটে আসে নাই, মিডিয়া ওদের অতটা ফোকাস রাখে নাই। তো মোটামুটি একটু অগোচরেই ছিল হোল সিজন। তো সেখান থেকে ওরা এখন ওই জিনিসটাকে, মানে ওই ল্যাম্পলাইটে না যাওয়াটা, ওই প্রেশারটা যেটা ওদের উপর ছিল না, সেটাকে বেস্ট ইউজ করে ওরা আজকে ইউসিএল ফাইনালে চলে গেছে। ওরা আজকে রিয়াল মাদ্রিদের সাথে কম্পিট করবে। তো ব্যাপারটা হয়েছে যে ওদের ওই ম্যানেজার যে তেরেচিস, সে যখন আসছিল তারপর থেকেই মোটামুটি ভালো খেলা শুরু করে, লাস্ট সিজন ওরা অনেক ভালো খেলে। বাট ওই সামহাও যখন ক্রাঞ্চ মোমেন্ট চলে আসে, যখন ওই বিজনেস এন্ড আসে, তখন ওরা আর পারফর্ম করতে পারে না। বাট এই উইন্টারে কিছু ভালো চেঞ্জেস আসে, সেখান থেকে জেডেন সানচোর মতো প্লেয়ার আসে, সেখান থেকে ওদের লেফট ব্যাক ম্যাটসন আসে চেলসি থেকে লোনে। তো এই ইয়াং ট্যালেন্টেড জেমগুলো আসার পরে ব্রুসিয়া ডর্টমুন্ডের খেলাটা চেঞ্জ হয়ে যায়। ব্রুসিয়া ডর্টমুন্ড আস্তে আস্তে নিজেদেরকে, ওদের লিগে ভালো না খেললেও স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগে দে হ্যাভ বিন ব্রিলিয়ান্ট। যদি ইউসিএল এর শুরু থেকে বলি, ওরা খুব একটা ইজি গ্রুপে ছিল না। ওদের গ্রুপে বেশ ভালো কোয়ালিটিফুল টিম ছিল, সেখান থেকে ওরা কোয়ালিফাই করে। দেন অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ওদের খেলতে হয়, ওই টাইটাতে ওরা ফেভারিট ছিল না। বাট সামহাও ওদের একটা স্টাইল আছে যে ওরা একদম লো ব্লক থেকে খেলা স্টার্ট করে, দেন সুপার কাউন্টার, সুপার স্পিডি কাউন্টার দেয়, আর সেখান থেকে টিমগুলা ম্যাচ লুজ করে ফেলে। ওরা ফুল 90 মিনিট ডমিনেট করবে না, বাট ওরা ওই একটা দুইটা বা তিনটা চান্স পাবে, লং বল দিবে, অনেক বেশি লং বল দেয়। ওদের ওই ডিফেন্ডার থেকে স্পেশালি ম্যাট হ্যামেলস থেকে শুরু করে সল্টার ব্যাক থেকে শুরু করে এরা যেই লং বলগুলো দেয়, সেটা দেয় হচ্ছে ফুলক্রুকের, মানে ফুলক্রুককে দেয়। তো ফুলক্রুকের ফিজিক্যাল অ্যাবিলিটি ইজ টু গুড, যে কোনো ডিফেন্ডারকে চ্যালেঞ্জ করতে পারে। অ্যান্ড ফুলক্রুক যখন ওই লং বলগুলো রিসিভ করে, সেখান থেকে ওদের মেজরিটি অ্যাটাকস বা গোলগুলো আসে। স্টারটা আমি যদি বলি, এই ইউসিএলে ওরা টোটাল 12টা ম্যাচ খেলছে, তার মধ্যে 9টা গোল কনসিড করছে। এগেইন 12টা ম্যাচ খেলছে, অনলি 9টা গোল কনসিড করছে এবং 6টা ম্যাচে ক্লিন শিট রাখছে। তার মধ্যে 2টা ম্যাচ আবার পিএসজির এগেনস্টে, পিএসজির এগেনস্টের 2 লেগের 2টা ম্যাচেই ওরা ক্লিন শিট রাখছে। অ্যান্ড ইউনো পিএসজিতে কে খেলে, পিএসজিতে ক্লিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, মানে সুপার স্পিডি স্কিলফুল প্লেয়ার থেকে ক্লিয়ান এমবাপ্পেকে ওরা আটকায় দিছে, ক্লিয়ান এমবাপ্পেকে গোল দিতে দেয়নি। তো হোয়াই নট ভিনিসিয়াস, তো ওরা ভিনিসিয়াসকে কেন আটকাইতে পারবে না? তো ওদের থেকে এই সব কনফিডেন্স, এই সব জিনিসগুলো ওদেরকে অনেক বেশি বুস্ট আপ করবে, অনেক বেশি কনফিডেন্স দিবে যে ওরা রিয়াল মাদ্রিদকে হারাতে পারবে। লাইনআপের কথা বলি, ওদের মেইন ম্যান, মানে যারা কি প্লেয়ারদের কথা আসলে এক নম্বরে ওদের অফকোর্স কি প্লেয়ার হতে পারে জেডেন সানচো, নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2 হতে পারে স্ট্রাইকার ফুলক্রুক, অ্যান্ড অফকোর্স আনাদার ম্যান, সেটা হতে পারে ইমার চান। তো ওই ইমার চানের ব্যাপারটা হচ্ছে ওই একটু সিডিএম পজিশনের থেকে স্টার্ট করে, অনেক বেশি বল, মানে ডিপ লাইন প্লে মেকিং করে। তো এই দিক থেকে ওই লং বলগুলো ইমার চানই দেয় বেশি। তো এই 3টা প্লেয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট ব্রুসিয়া ডর্টমুন্ডের সেট আপে। আর অফকোর্স ম্যাট হ্যামেলস অ্যান্ড সল্টার ব্যাক তো আছেই। আর ওদের দুজন লেফট ব্যাক, তারাও অনেক বেশি মানে স্পিডি প্লেয়ার, যারা অনেক বেশি ওয়ার্ক রেট ভালো। আদিএমির ওয়ার্ক রেট ভালো,
আর একটা প্লেয়ারের কথা একদমই না বললে না, সেটা হচ্ছে জুলিয়ান ব্রান্ট। মানে এই প্লেয়ারটাকে দেখার জন্য আমি ওয়েট করতেছি যে ওই মানে ও যে ক্রিয়েটিভিটি, ওর ওই ফাইনাল থার্ডের সাথে একটা লিঙ্ক আপ, এই জিনিসগুলা আমি জুলিয়ান ব্র্যান্ডের কাছ থেকে দেখতে পাচ্ছি যে ও রিয়াল মাদ্রিদ এগেইনস্টে কেমন করে। তো আই হোপ ওদের যে ম্যানেজার তেরেচিস, ও এমন একটা সেট আপে খেলাবে যে যেটা রিয়াল মাদ্রিদের উইক জোনগুলা বের করে নিতে পারে। স্পেশালি আমি যখন বলতেছি ফুলক্রুকের কথা, ফুলক্রুকের ফিজিক্যাল অ্যাবিলিটিস টু গুড। এখন ফুলক্রুক যদি নাচোর সাথে 1v1 হয় তাহলে হয়তো নাচোকে ভালো একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হইতে পারে। ইভেন ফুলক্রুকে সেই অ্যাবিলিটি আছে রুডিগারকে চ্যালেঞ্জ করার মতো। তো সেখান থেকে একটা লং বল আসলো, এরিয়াল বল আসলো, ফুলক্রুক সামহাও হেডার জিতে গেল বা ফার্স্ট বল উইন করলো, সেকেন্ড বল উইন করলো, দেন কিন্তু রিয়াল মাদ্রিদকে অবশ্যই একটা টাফ সিচুয়েশনে পড়তে হতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণ ডর্টমুন্ডের কথা গেল। এবার রিয়াল মাদ্রিদের কি কথা? যদি এবার রিয়াল মাদ্রিদের ব্যাপারে আসি, সেখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমি একটা ব্যাপার তোমরা সবাই অলরেডি জেনে গেছো যে আন্দ্রে লুনিন গোলকিপিং পজিশনে স্টার্ট করতেছে না। ওর দুর্দান্ত একটা সিজন গেছে, প্রত্যেকটা ম্যাচে ও আপ টু দ্য মার্ক পারফরমেন্স করছে, বাট আনফর্চুনেটলি ফাইনাল ম্যাচের আগে ওর জ্বর হয়। এটা ওর ওয়াইফ একটা মেবি টুইটার পোস্টে দেয়। তো সেখান থেকে বোঝাই যাচ্ছে ও ফিট না, ফাইনাল ম্যাচের জন্য প্রিপারেশন নিতে পারেনি। সেখান থেকে থিবো কোর্তোয়াকে খেলতে হবে এই সিজনের মোস্ট ইম্পর্টেন্ট গেম। অ্যান্ড অফকোর্স থিবো কোর্তোয়া ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার, তো ওকে খেলাবে এটাই স্বাভাবিক। কার্লো যেটা গত রাতে বলে দিছে। তো সেখান থেকে রিয়াল মাদ্রিদের একটাই কনসার্ন ছিল যে গোলকিপিং পজিশনে কে খেলবে। এছাড়া মোটামুটি সেটেল একটা 11। এদের হচ্ছে সেন্টার ব্যাকে নাচো ফার্নান্দেজ, রুডিগার, রাইট ব্যাকে কারবাহাল, লেফট ব্যাকে ফার্লান মেন্ডি। এটা হচ্ছে ব্যাক ফোর। আর সামনে অফকোর্স টনি ক্রুজ, কামাভিঙ্গা, ফেদে ভালভার্দে অ্যান্ড ফ্রন্টে থাকতেছে জুড বেলিংহ্যাম, আর তাদের সামনে ভিনিসিয়াস অ্যান্ড রদ্রিগো। তো এই সেট আপে অরেলিয়ান শোয়ামনি নাই, ও ইনজুর্ড। এই দিক থেকে হয়তো কামাভিঙ্গা ওই সেই সিডিএম এর কাজটা করতে পারে, ডার্টি ওয়ার্কটা হয়তো কামাভিঙ্গার একটু করা লাগতে পারে। তো সব দিক থেকে চিন্তা করলে এইটা খুব বেশি মানে কি বলে এটাকে প্রেডিক্টেড 11, তেমন কোনো সারপ্রাইজ নাই। অ্যান্ড রিয়াল মাদ্রিদ এই সিজনে আমরা যেটা দেখছি সিটির সাথে কি করছিল, সিটির সাথে হচ্ছে পুরা লো ব্লকে চলে গেছিল। ওর রিয়াল মাদ্রিদের মতো খেলেনি। রিয়াল মাদ্রিদকে মনে হয়েছে একটা ছোট টিম একটা বড় টিমের সাথে খেললে যেরকম লো ব্লকে চলে যায়, রিয়াল মাদ্রিদ কিন্তু ওই ইগোটা, নিজেদের একটা ইগো যে না আমি রিয়াল মাদ্রিদ, আমাকে রিয়াল মাদ্রিদ স্টাইলে খেলতে হবে, ওই ইগোটাকে বিসর্জন দিয়ে ম্যাচ জেতার জন্য যেটা করা দরকার রিয়াল মাদ্রিদ কিন্তু সেটাই করছে, কাউন্টার অ্যাটাকে খেলছে। বাট এখন রিয়াল মাদ্রিদকে এমন একটা টিমের সাথে খেলতে হবে যারা নিজেরাই কাউন্টার অ্যাটাকে খেলে। তো অফকোর্স রিয়াল মাদ্রিদে একদম ওই ম্যান সিটির মতো ওরকম খেলবে না, এটা ধরে নেওয়া যায়। রিয়াল মাদ্রিদ একটু পজিশন বেশি থাকবে। অ্যান্ড এইটা আবার ডটমুন্ড চাবে যে রিয়াল মাদ্রিদ পজিশন নিয়ে ওদের অ্যাটাক করুক, এমন একটা সিচুয়েশন হোক যে ওদের ডটমুন্ডের সেন্টার হাফের ওই পাশে রিয়াল মাদ্রিদের মেজরিটি প্লেয়ার চলে গেছে। অ্যাট দ্যাট টাইম ওরা ওই লং বলগুলো দিয়ে রিয়াল মাদ্রিদকে ব্রেক করবে। অ্যান্ড ট্রানজিশন তো ডটমুন্ডের কাজ, এটা তো আগেই বললাম। তো রিয়াল মাদ্রিদকে এই ব্যাপারগুলোতে একটু বেশি কনসার্ন থাকতে হবে যে ওরা যখন পজিশন বেস অ্যাটাকে উঠবে ওরা যেন ওই ধরনের কাউন্টার অ্যাটাক না খায় ডটমুন্ডের কাছ থেকে। অ্যান্ড অফকোর্স এই ম্যাচে টনি ক্রুসের এই লাস্ট মাস্টার ক্লাস আমরা দেখতে যাচ্ছি। দিস ইজ দ্য গেম যেটা টনি ক্রুসের টিউনে রিয়াল মাদ্রিদ নাচবে। তো আমরা হয়তো এটাই চাবো যে টনি ক্রুস হয়তো 60 বা 70 মিনিট পর্যন্ত থাকবে। তো সেই আগে রিয়াল মাদ্রিদ মোটামুটি গেমটা কিল করে দিক। কজ এই ফাইনাল ম্যাচ প্রেশারে হচ্ছে ব্যাপারটা এমন না যে তুমি মানে রূপকথা তো আর প্রতিদিন লেখা যায় না, রাইট? তো ওই 2 গোল খেয়ে বসে গেলা বা 1 গোল খেয়ে বসে গেলা, 80 মিনিটের পরে আবার কামব্যাক, ওই ধরনের টুইস্ট রিয়াল মাদ্রিদের পক্ষে করা সম্ভব। বাট অত ঝামেলার ভিতরে না যায় আগে ভাগে গেমটা কিল করা মেবি আমরা যারা ফ্যান আছি অ্যান্ড অলসো কার্লো আনচেলত্তিও চাবে আগে ভাগে গেমটা কিল করে দেওয়ার জন্য। তো ফুল সেট আপটা রিয়াল মাদ্রিদের একদম রেডি। ফেদে ভালভার্দে ইজ দ্য কি ম্যান অ্যান্ড ভিনিসিয়াস দ্য ম্যান, যে সবচেয়ে ডিসাইসিভ রোল প্লে করবে। অ্যান্ড ভিনিসিয়াসকে আটকানোর জন্য যা যা করা দরকার সেটা ব্রুসিয়া ডর্টমুন্ড করে রাখবে। কজ নাম্বার 1, ভিনিসিয়াসকে যদি ওই মানে
কি বলে এটাকে, ব্যাড এরিয়াতে বল লুজ করে ভিনিসিয়াসের কাছে, বা ভিনিসিয়াসকে যদি ওইসব এরিয়াতে বল দেয় লাইক ডি বক্সের আশেপাশে, যেটা ভিনিসিয়াস জোন বলা যেতে পারে, সেইখান থেকে ভিনিসিয়াস কিন্তু ড্রিবল পাস করে এক বা দুজনকে ড্রিবল পাস করে গোল দিয়ে দিবে, অথবা এমন কোনো ক্রিয়েটিভ ক্রস বা মাইনাস করবে, সেটা থেকে রিয়াল মাদ্রিদ ইজিলি গোল পেয়ে যাবে। তো ভিনিসিয়াসকে আটকানোর জন্য মোটামুটি যা যা করা দরকার করবে, অ্যান্ড ওদের তো কনফিডেন্স আছেই, অজরা ক্লিয়ান এমবাপ্পেকে আটকায় দিয়ে আসছে। এখান থেকে বড় একটা ট্যাকটিক্যাল ব্যাপার, সেটা হচ্ছে ভিনিসিয়াসকে যদি সেন্ট্রালি খেলায়, মেবি ভিনিসিয়াসকে বেশি টাফ কম্পিটিশন ফেস করতে হবে, ওইখানে ম্যাট হামলসের মতো প্লেয়ার থাকবে, স্যাভিচার ফিজিক্যাল অ্যাবিলিটি থাকবে। তো সব মিলে আমি চাবো ভিনিসিয়াসকে একটু ওয়াইডে খেলাক, একটু লেফট উইংয়ে খেলাক, ও কার্ড ব্যাক করুক, ওর কমফোর্ট জোনে দিক। তো আই থিঙ্ক কার্লো এটাই করবে। আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে রদ্রিগোকে লেফট উইংয়ে নিয়ে এসে লেফট উইংটাকে ওভারলোড করবে। জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াস অ্যান্ড রদ্রিগো তিনজনই মোটামুটি লেফট উইং দিয়ে থাকবে, যেটা হয়তো নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ দিবে যখন রিয়াল মাদ্রিদ অ্যাটাকে উঠবে। তো সব মিলে এই ধরনের ট্যাকটিক্স করতে মানে হয়তো আমরা দেখতে পারি। দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড আমি আমার ওপিনিয়নগুলো জানাই দিলাম। তোমরা কি ভাবতেছো, তোমাদের প্রেডিকশন কি, সেটা জানাই দিও। আর আমি যদি আমার প্রেডিকশনের কথা বলি, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ 2, ব্রুসিয়া ডর্টমুন্ড 1। রিয়াল মাদ্রিদের গেম হয়তো 60 বা 70 মিনিটের পর রিয়াল মাদ্রিদ গেম আরও বেশি ডমিনেট করে, রিয়াল মাদ্রিদ গেমটা বের করে নিয়ে আসে। বাট শুরুর দিকে যদি ডর্টমুন্ড গোল দিয়ে দেয়, আমি অবাক হব না, কজ ওরা এই সিজনে এমন অনেকগুলো ম্যাচ গেছে যারা ওরা ফার্স্টে স্কোর করে দিছে। তো ওদের সেই স্কোর করার অ্যাবিলিটিও আছে, এর জন্য রিয়াল মাদ্রিদকে 2 আর ব্রুসিয়া ডর্টমুন্ডকে 1। তো তোমাদের প্রেডিকশনটা কমেন্টে জানাই দিও। থ্যাংকস ফর ওয়াচিং, আর অফকোর্স আলা মাদ্রিদ।